আমরা জয় বাংলা, জয় বাংলা, শেখ হাসিনার আগমন, শুভেচ্ছা স্বাগত। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি আজকে আপনারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে যে সবার আয়োজন করেছেন, আমি জানি ওখানে বেশ ঠান্ডা, এর মধ্যে কষ্ট করে উপস্থিত আছেন। আমি আপনারা প্রবাসী এবং সেই সাথে আমার দেশবাসী সকলকে আমার শুভেচ্ছা। আমি আমার বক্তব্য শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। জাতীয় নেতার প্রতি, 23 লক্ষ শহীদের প্রতি, 2 লক্ষ মা বোনের প্রতি শ্রদ্ধার সাথে স্মরণ করি যে আমাদের যারা মুক্তিযোদ্ধা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করে যারা জীবনকে বাজি রেখে বা আত্মাহুতি দিয়ে আমাদের বিজয় এনে দিয়েছিলেন, তাদের প্রতি আমরা সালাম জানাচ্ছি এবং তাদের পরিবারের প্রতি আমি শ্রদ্ধা জানাই। 15ই আগস্ট যে মুহূর্তে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি যুদ্ধ বিধ্বস্ত শূন্য হাতে যাত্রা শুরু করেছিলেন গড়ে তোলার জন্য, যেখানে কোনো রিজার্ভ মানি ছিল না, কারেন্সি নোট ছিল না, সবকিছু একেবারে বিধ্বস্ত। সেই অবস্থায় তিনি যখন দায়িত্বভার নিলেন, মাত্র 3 বছর 7 মাস সময় পেয়ে এই 3 বছর 7 মাসের মধ্যে এই যুদ্ধ বিধ্বস্ত একটি দেশ গড়ে তুলে তিনি সম্পূর্ণ দেশে উন্নীত করে যান। আমাদের বিজয়ের যাত্রা শুরু হয়েছিল আর্থসামাজিক উন্নয়নের পথ বেয়ে তার অগ্রগতি পেতে শুরু করে। যখন মানুষের জীবনে একটু স্বস্তি ফিরে আসে, ঠিক সেই সময় চরম আঘাত আছে 15ই আগস্ট। আমি হারালাম শুধু আমার বাবাকে না, আমার বাবার রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করলো, একই সাথে হত্যা করলো আমার মা ফজিলাতুল ইসলাম মুজিবকে, আমার 3 ভাই কামাল, জামাল, রাসেলকে, আমার একমাত্র চাচার সাথে আগুন আছে মনি, তার অন্তর্কথা আসছে আর্যমণি, আব্দুল সানিয়াবাদ, তার 10 বছরের ছেলে আরিফ, 13 বছর মেয়ে বেবি, 4 বছর নাতি সুকান্ত সহ আমার বাবার মধ্যে সেক্রেটারি ব্রিগেডিয়ার জামিল উদ্দিন এবং পরিচালিকা স্মৃতিপুর রহমান সহ 18 জন সদস্যকে। শুধুমাত্র যে জাতিকে হত্যা করেছিল তা নয়, একই সাথে বাংলাদেশে যে চেতনা নিয়ে অর্জন করেছিল বাংলাদেশ, চেতনাকে ধ্বংস করা হবে। 21 বছর সপ্তাহানুর ষড়যন্ত্র এবং বারবার আমি দেখেছি ক্ষমতাকে নিয়ে কর্তৃত্ব করার খেলা, জনগণের গণতান্ত্রিক অধিকার থেকে জনগণকে বঞ্চিত করা হয়েছিল এবং দারিদ্র্যের কষাঘাতে বাংলাদেশ ছিল জর্জরিত। দারিদ্র নিত্য সঙ্গী। শুধু তাই না, দুর্ভিক্ষ প্রতি বছর। আমি আমার ছোট বোন বিদেশে ছিলাম বলে ছিলাম, 81 সালে বাংলাদেশে ফিরে যাওয়ার পরে আমি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল ঘুরে বেড়াই। সেই দুর্দশা পেত অর্থ দারিদ্রের চিত্র আমি দেখেছি। তার উন্নয়ন কিছুই ছিল না। 15ই আগস্টে বাবা মা সবাইকে হারিয়েছে, আজকে তাদের কথা স্মরণ হয়, তাদের একটা মাহফিল কামনা করে আপনাদের কাছে তাদের জন্য দোয়া চাই। কিংবা ওই সব ব্যথা বুকে দিয়েও বাংলার মানুষের পাশে দাঁড়িয়েছি। কেন? আদর্শ নিয়ে, যে নীতি নিয়ে আমার বাবা তার সারাটা জীবন জনগণের জন্য উৎসর্গ করে স্বাধীনতা এনে দিয়েছিলেন এবং অর্থনৈতিক মুক্তিপণা অগ্রসর করেছিলেন, সে ব্যর্থ হতে দেওয়া যায় না। শুধু এই চিন্তা থেকে আমি ফিরে এসেছিলাম এবং ভাগ্য করতে। আজকে যখন বাংলাদেশের দিকে তাকাই আমার খুবই কষ্ট হয়, কারণ
আমি 96 থেকে 2001 পর্যন্ত সরকারে ছিলাম। সেবারই প্রথম বাংলাদেশকে খাদ্য সম্পূর্ণ করেছিলাম। 40 লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতি নিয়ে যাত্রা শুরু করেছিলাম। মাত্র 2 বছরের মধ্যে আমরা সেই খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করি। বিদ্যুৎ উৎপাদন, সাক্ষরতার হার বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন, ব্যাপকভাবে ব্যবস্থা, বেসরকারি খাতকে উন্মুক্ত করে দেওয়া যাতে আরো বেশি কর্মসংস্থান হয়, আমাদের সেই নীতিমালা নিয়ে আমরা এগিয়ে গিয়েছিলাম। তারপর 2001 আমরা অনেকটা পার হয়ে 2008 নির্বাচন, সেই নির্বাচনে কিন্তু আওয়ামী লীগ যদি আমরা জোটবদ্ধ নির্বাচন করেছিলাম, তারপরেও আমরা আওয়ামী লীগ 233টা সিট এককভাবে করে নিয়েছি। মনে হলো যে এটাই বড় একটা চক্রান্তের মধ্যে পড়ে যাওয়া, কারণ তখন থেকে একটা প্রচেষ্টা ছিল কিভাবে আমাকে ক্ষমতা থেকে উৎখাত করবে। তাদের সাথে আপনারা জানেন তো অনেকবার বলতে আর বিস্তারিত বলতে চাই না, কিন্তু 2024 সালে নির্বাচনকে দেওয়ার চেষ্টা করা সত্ত্বেও যখন আমরা নির্বাচন করে দেশের অর্থনৈতিক উন্নয়নের ধারাটা অব্যাহত রাখার পদক্ষেপ নিলাম এবং জুন মাস বাজেট দিলাম 7,97,000 কোটি টাকার বাজেট আমরা দিতে পেরেছিলাম। একটা অর্থনৈতিক মন্দা, সেই COVID-19 অভিঘাত, এর উপর ছিল বিশ্বব্যাপী যে যুদ্ধের অনাকাঙ্ক্ষা, ইউক্রেন রাষ্ট্র যুদ্ধ, স্যাংশন কাউন্টার স্যাংশন, পড়েছে। আমরা তার ব্যতিক্রম ছিলাম না। তারপরে আমাদের প্রচেষ্টায় আমরা আমাদের অর্থনৈতিক একটা মজবুত ভিত্তিতে দাঁড় করিয়েছিলাম এবং সবথেকে আনন্দ বিষয় ছিল আমাদের এই জন্য যে আমরা 2020 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং সুবর্ণ জয়ন্তী 2000 সালে সেটা আমরা যখন আমি উদযাপন বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পাই। এবং আপনারা জানেন জাতিসংঘ যে বিশেষ কমিটির মাধ্যমে বাছাই করে কিন্তু এই মানে উন্নতিটা দেওয়া হয়, কাজে আমরা কিন্তু সেই সম্পন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের মর্যাদা আমরা পেয়ে। এবং এরপরে এই যে 2024 সালে ইলেকশনের পর আমরা বাজেট দিয়ে যখন এগিয়ে গেলাম, আমাদের ওই উন্নয়নের গতিধারাটা কিন্তু আমরা আমাদের যথাযথ পরিকল্পনা গ্রহণ এবং সরকার গঠন করার পর 2010 সালে প্রেক্ষিত পরিকল্পনা করেছিলাম যে 2021 সাল বাংলাদেশ কিভাবে কতটুকু উন্নয়ন করবে। অত্যন্ত সাফল্যের সাথে বাস্তবায়ন করেছিলাম বলেই আমরা 2021 সালে উন্নয়নশীল দেশের মর্যাদা আমরা পাই। 2021 সাল থেকে 41 সাল এই বাংলাদেশ কেমন হবে আমরা সেই প্রেক্ষিত পরিকল্পনা গ্রহণ করেছি। তথা জাতিসংঘ ঘোষিত এমডিজি আমরা কাপড় করে বাস্তবায়ন, আমার এসডিজি ও বাস্তবায়নের ক্ষেত্রে প্রতিটি ক্ষেত্রে কিন্তু আমরা যথাযথ অগ্রগতি সাধন করি। বাংলাদেশে জানেন যে দারিদ্র একটা বড়, আমাদের দারিদ্রের হার আমরা কিন্তু কমিয়ে নেই, যেটা 41.51 ছিল সেটাকে আমরা 18.7 ভাগে আমি এনেছিলাম। অনেকে বলছেন 23 ভাগ না, আমাদের 2023 সালে আমরা 18.7 ভাগে দারিদ্রের হার হ্রাস করি, কমাই। যদি কোভিডের এই অতিমারি তাহলে কিন্তু আমরা আরো কমাতে পারতাম। হতদরিদ্র যেটা ছিল সেটা ছিল 25.1 ভাগ, আমরা তা কমিয়ে 5.6 ভাগে নামিয়ে এনেছিলাম। এবং আমার একটা লক্ষ্যই ছিল যে বাংলাদেশে একটি মানুষও হতদরিদ্র থাকবে না, যে কারণে আপনারা জানেন 96 সাল থেকে আশ্রম প্রকল্পের মাধ্যমে গৃহহীন ভূমিহীন মানুষকে আমরা বিনামূল্যে বই, বিনামূল্যে জমি দিতাম, ঘর করে দিতাম। ঠিক 25 বছরে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা আমাদের দেশে প্রতিটি ভূমিহীন গৃহহীন পরিবার একটি ঠিকানা পাবে, ঘর পাবে। সেখানে হিজড়া,
তারপর আরো কিছু ছোট ছোট শ্রেণী ছিল, মান্তা শ্রেণী, এরকম যারা ছিল কুষ্ঠ রোগী, প্রত্যেককে আমরা এমন ঘর দিয়ে তাদের জীবন জীবিকার ব্যবস্থা আমরা করে দিয়েছিলাম, যার ফলে আমাদের অতি দারিদ্র্যের কমে 5.6 ওটুকু আমাদের থাকতো না। আমরা 58টা জেলাকে সম্পূর্ণভাবে ভূমিহীন গৃহহীন মুক্ত করতে পেরেছিলাম। শুধু ঘর দেওয়া নয়, এর সঙ্গে সঙ্গে জীবন জীবিকার ব্যবস্থা আমরা করে দিয়েছিলাম, যার ফলে ওই হতদরিদ্র কেউ আর ছিল না। এবং কয়েক হাজার ঘর আমাদের বাকি ছিল, এই ঘর আমরা আরো করে দিলে আমাদের 64টি জেলা আমরা বলতে পারতাম যে প্রত্যেক জেলা ভূমিহীন গৃহহীন এবং সকলেই কিছু কাজ করার সুযোগ পেত। এবং সেইভাবে আমরা দেশকে পরিচালনা করেছি। সেই সাথে সাথে আমাদের আয়ুষ্কাল আমরা বৃদ্ধি করেছিলাম, যেটা ছিল 73 বছর। শিশু মৃত্যু হার, মাতৃ মৃত্যু হার একটা বড় সমস্যা ছিল। কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে আমরা মানুষকে স্বাস্থ্য সেবা বাসা দৌড় পৌঁছে দিতাম এবং বিনামূল্যে চিকিৎসা দেওয়া হতো। সেই ক্ষেত্রে আমরা শিশু মৃত্যুর হার প্রতি 1000-এ 21 জনে নামিয়ে আনি, ছিল 84 জন। মাতৃ মৃত্যু হার যা 156 জন প্রতি লক্ষে আমরা কবি দিই, যেটা শেষ বিএনপি আমলে ছিল 370 জন। সুপেয় পানি, যাতে কোনো রকম মানুষ পানিবাহিত রোগে আক্রান্ত না হয়, পাইপের মাধ্যমে বিভিন্ন ভাবে সুপেয় পানির ব্যবস্থা, আমরা সুপেয় পানির ব্যবস্থা বাড়াচ্ছি। 98% মানুষের জন্য সুপেয় পানির ব্যবস্থা করেছিলাম। স্যানিটারি ল্যাট্রিন, সেটাও 97.32% পর্যন্ত মানুষ স্যানিটারি ল্যাট্রিন ব্যবহার করতো, আমরা সেইভাবেই তৈরি করে দিচ্ছিলাম। বিদ্যুৎ একটা বড় সমস্যা। আমি যখন 96 সালে সরকার গঠন করি তখন মাত্র 1700 মেগাওয়াট ছিল, 350 মেগাওয়াট পর্যন্ত উন্নীত করেছিলাম। আবার 2009 যখন সরকার গঠন করি তখন দেখি বিদ্যুৎ উৎপাদন হ্রাস পেয়ে গেছে, 800 মেগাওয়াটে নেমে গেছে। আর আমাদেরই করা কয়েকটা বিদ্যুৎ কেন্দ্র চালু, তাছাড়া নতুন তেমন কিছু করতে পারেনি। সেই বিদ্যুৎ উৎপাদন আজকে আমরা আমাদের বিদ্যুৎ উৎপাদনের যে সক্ষমতাটা একটা জিনিস, চাহিদার সাথে পূরণ করে বিদ্যুৎ উৎপাদন করতে হয়, আর কিছু সবসময় রিজার্ভ থাকে। 28,862 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা অর্জন করি, অর্থাৎ 8 গুণ বৃদ্ধি করি। এবং বিদ্যুৎ গ্রাহক শতভাগ প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ, এমনকি আমাদের অঞ্চলে তলদেশ দিয়ে সাবমেরিন কেবল দিয়ে আমরা বিদ্যুৎ দেই। তাছাড়া খাওয়া এলাকা, পাহাড়ি এলাকা, দুর্গম এলাকায় একদিকে যেমন আমরা সোলার প্যানেল দিই, ঘরে সোলার প্যানেল, পাশাপাশি আমরা বিদ্যুৎও দিয়ে দিই, যাতে করে সেখানে শিল্প কলকারখানা বা কর্মসংস্থান ব্যবস্থা হয়। বিদ্যুৎ আমরা দেশের সক্ষমতা অর্জন করি এবং দেশের মানুষ কিন্তু সেই সুযোগ ভোগ করে। তাই আমাদের আমার গ্রাম আমার শহর প্রত্যেকটা গ্রামের শহর নাগরিক সব সুবিধা যাতে মানুষ পায় সেই ব্যবস্থাটা আমরা করেছিলাম। ডিজিটাল বাংলাদেশের লক্ষ্যে আমরা যে ডিজিটাল সেন্টার গড়ে তুলি, 8,000-এর উপর ডিজিটাল সেন্টার, সেখানে একটি মেয়ে একটি ছেলে আমরা করে দিই কমিউনিটি ক্লিনিক, বিভিন্ন প্রতিষ্ঠান। এবং আমরা শুধু তাই কম্পিউটার ট্রেনিং করা এবং কম্পিউটার শিক্ষা দেওয়া, স্কুলে স্কুলে কম্পিউটার ল্যাব তৈরি করে দেওয়া, কম্পিউটার ট্রেনিং এবং ইনকিউবেশন সেন্টার আমরা করে দিয়েছি, হাইট পার্ক করে দিয়েছি। শুধু উৎপাদন না, কাজেদের কাজে লাগানো, কর্মসংস্থান, উৎপাদন, রপ্তানি সব রকমের সুযোগ সুবিধা আমরা তৈরি করে দিয়েছিলাম। আমাদের সাক্ষরতার হার যা ছিল মাত্র 45 বা 65 উন্নীত করি, কিন্তু হিসাবে আবার কমে যে আবার 45 ভাগে নেমে যায়। এই 2024 সাল পর্যন্ত আমাদের সাক্ষরতার হার আমরা 78.8 ভাগে উন্নীত করতে সক্ষম হয়েছিলাম। এখন কিন্তু বলতে গেলে কোনো মানুষই
শিক্ষক ছিল না সেই জায়গায় নিয়ে এসে কারিগরি শিক্ষাকে আমরা গুরুত্ব দিই। আমাদের দেশের কারিগরি শিক্ষা খুবই কম অবস্থায় ছিল, মানে 1% ছিল না। 96 সাল থেকে আমরা উদ্যোগ নিই, সেই উদ্যোগ নিয়ে প্রায় 18% এই কারিগরি শিক্ষার ব্যবহার করতে সক্ষম হই। তাছাড়া আপনারা জানেন যে বহুমুখী বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, নানা ধরনের পদক্ষেপ আমরা নিয়েছিলাম জেলায় জেলায়, বড় জেলাগুলিতে বিশ্ববিদ্যালয় করে দিয়েছি। মেডিকেল বিশ্ববিদ্যালয় আমাদের একটাও ছিল না। 96 সালে প্রথম একটা করি, পরবর্তীতে আরো 5টা যে বিভাগে 5টা বিশ্ববিদ্যালয় আমরা নির্মাণ করে দিই। আমাদের ডিজিটাল বিশ্ববিদ্যালয় করেছি, সিভিল মানে আমাদের বিশ্ববিদ্যালয় বহুমুখী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আমাদের মাদ্রাসা শিক্ষাকে আমরা গুরুত্ব দিই। মাদ্রাসা শিক্ষা তাদের উন্নতি তাদেরকে যেমন শিক্ষা দেওয়া থেকে শুরু করে তাদের যে ডিগ্রি সেটাকেও আমরা স্বীকৃতি এবং তারাও যেন জীবন জীবিকার পথ পায় সেদিকে লক্ষ্য রেখে তাদের কারিকুলাম গুলো আমরা আরো উন্নত করে দেই। দেশের স্বাধীনতায় তারা শিক্ষা নিয়ে দেশে বিদেশে যে চাকরি পায় সেই ব্যবস্থাটা আমরা করে দিই। আমাদের শিক্ষার ক্ষেত্রে বহুমুখী শিক্ষা বিশ্ববিদ্যালয়, টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, লেদার টেকনোলজি ইনস্টিটিউট থেকে শুরু করে বিভিন্ন পদক্ষেপ, এত বলতে গেলে অনেক সময় লাগবে। সবচেয়ে বড় কথা প্রাথমিক বিদ্যালয় আমরা বৃদ্ধি করি প্রতি 2 কিলোমিটারের মধ্যেই কাছাকাছি একটা বিদ্যালয় হয়, আমাদের যেতে পারি। তার সাথে মিড ডে মিলের ব্যবস্থা আমরা করে দিয়েছিলাম। আমরা কারিগরি ট্রেনিং এর জন্য বিভিন্ন কেন্দ্র 166টা কেন্দ্র আমরা তৈরি করে দিই, যার জন্য আশাও বৃদ্ধি পায়। পাশাপাশি আমাদের কৃষি প্রধান দেশ, কৃষি আমাদের অর্থনীতির মূল শক্তি। খাদ্য উৎপাদন বৃদ্ধি করা, কৃষি যান্ত্রিকীকরণ, এটা তো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনেক আগেই করে দিয়েছিলেন এবং গবেষণার উপর আমরা গুরুত্ব দিই। আমরা গবেষণার উপর গুরুত্ব দেওয়ার ফলে এবং কৃষি উৎপাদন বৃদ্ধির সুযোগ সুবিধা দিয়েছি। কৃষি ক্ষেত্রে ভর্তুকি ব্যবস্থা করান, তাদের সেচের ব্যবস্থা করা, সেচের স্বল্পমূল্যে বিদ্যুৎ দেওয়া। তারপর প্রকৃতপক্ষে ভবিষ্যতে প্রতিটি সেচ কার্য যাতে সোলার প্যানেলের মাধ্যমে হয় সেই পদক্ষেপও আমরা নিয়েছিলাম, যার জন্য আমাদের দানাদার শস্য উৎপাদন আমরা 4,92,16,000 মেট্রিক টনে উন্নত করেছি। আমাদের 1 কোটির মতো ছিল এবং আমরা খাদ্য নিরাপত্তা কর্মসংস্থানমূলক কার্যক্রম নিয়ে আমাদের জনগোষ্ঠীকে নানাভাবে আমরা সহযোগিতা করে থাকি। যেমন আমাদের সামাজিক নিরাপত্তা কর্মসূচি, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা থেকে শুরু করে বিভিন্ন ভাতা দেওয়া, স্কুলের ছাত্রছাত্রীদের বৃত্তি প্রবৃত্তি দেওয়া, প্রাথমিক বিদ্যালয়ের প্রবৃত্তির মায়ের নাম আমরা দিই এবং আমরা মহিলাদের কর্মসংস্থানের জন্য নানা ধরনের কর্মসূচি হাতে নিই। এর ফলে আমি বলবো যে খাদ্য নিরাপত্তা এবং কর্মসংস্থানমূলক যে কার্যক্রম আমরা করেছিলাম তাতে 4,61,15,856 জন উপকারভোগী ছিল। তারা প্রতিনিয়ত এই সুযোগ সুবিধাগুলি তারা পেতেন। আমাদের সমস্ত দরিদ্রের হাত আমরা হ্রাস করতে পারি। আমাদের এই বাজেট আপনারা জানেন যে এবার 2024 সালে আমরা 7,97,000 কোটি টাকার উপর বাজেট আমরা দিয়ে এসেছি। প্রায় 12 গুণ আমাদের বাজেট আমরা বৃদ্ধি করি, যেটা 2023 7,89,785 কোটি টাকা। আমাদের জিডিপির আকার আমরা 50.31 লক্ষ কোটি টাকা অর্থাৎ 12 গুণ আমরা বৃদ্ধি করেছি। বাংলাদেশ আমরা সুনাম পেয়েছিলাম 35তম বৃহৎ অর্থনীতির দেশ, অর্থাৎ 29 ধাপ আমাদের উন্নতি হয়। বিশ্বে বাংলাদেশের অবস্থান 35তম স্থানে আমরা নিয়ে যেতে সক্ষম হই। আমাদের বৈদেশিক মুদ্রা রিজার্ভ 23 সালে ছিল $30.83 মার্কিন ডলার। তবে এই বিশ্ব মন্দার কারণে আমরা কিছুটা আমাদের হ্রাস পাই, সেটা ছিল 26 বিলিয়ন মার্কিন। আমরা প্রায় 36 গুণ বৃদ্ধি করছিলাম, 3.48 বিলিয়ন মার্কিন ডলার আমরা উন্নীত করি এবং আমাদের আমরা
মানুষকে বুঝিয়ে বুঝিয়ে বৃদ্ধি করে সেখানে প্রায় 5 লক্ষ কোটি টাকা আমাদের লক্ষ্য ধার্য করে আমরা কাছাকাছি অর্জন করেছিলাম 2023 সালে, 23-24 অর্থ বছরে। এবার আমরা করি আমাদের দিন মজুর থেকে খাওয়া মানুষ আর কৃষি শ্রমিক বা যারা আয় করত, সেই আয় থেকে তারা কিন্তু তাদের চাল কেনার যে সক্ষমতা, সেই সক্ষমতা আমরা প্রায় 3 গুণ বৃদ্ধি করি। কারণ তারা যে টাকা পেত, সে টাকা দিয়ে তারা চাল খেয়ে তাদের কিছু মাছ মাংস কিনতে পারত, তো ভালো খেতে পারতো, সেটা তাদের বেঁচে যেত, সেই ব্যবস্থা আমরা করেছিলাম। অর্থাৎ প্রত্যেকটি দিন মজুরি যাতে তারা ভালোভাবে পায় সেই ব্যবস্থা আমি করে দিই। এবং আমাদের শ্রমিকদের আমি তো 96 কত করে 800 টাকা ছিল তাদের মানে মজুরি, প্রথম 900 টাকা বৃদ্ধি করি, এরপর দ্বিতীয়বার একই পরপর কয়েকবার বৃদ্ধি করতে 12,500 টাকায় আমরা আমাদের প্রায় 9 গুণ আমরা মজুরি বৃদ্ধি করি। আমাদের মানে কৃষক শ্রমিক মেহনত মানুষ প্রত্যেকের জন্য এবং যান্ত্রিকীকরণের জন্য হার্ভেস্টার, রেপার এবং বাকি সব আমরা কৃষকদের দিতে শুরু করি। এই কারণে কৃষি শ্রমিক পাওয়া যেত না, কর্মসংস্থানের জন্য বৃদ্ধি করেছি বলে অনেক সব কৃষি শ্রমিক পাওয়া যেত না। সেই জন্য এমনকি কোভিডের সময় আমরা আমাদের ছাত্রকে বলি তোমরা যাও কৃষকের কাছে ধান কিনে দাও। সত্যি আমাদের ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক, এমনকি মহিলা আওয়ামী লীগ, মহিলা শ্রমিক লীগ, যুব মহিলা লীগ প্রত্যেকে নেমে যায় কৃষকদের সাথে, ধান কেটে ঘরে দিয়ে দেয়। এটাই তো আমাদের লক্ষ্য, মানুষ যেন সুন্দরভাবে বাঁচতে পারে সেদিকে লক্ষ্য রেখেই আমরা কিন্তু কাজ করেছি। আজকে সবথেকে দুঃখ লাগে বাংলাদেশের দিকে তাকালে আমাদের কিন্তু খাদ্যাভাব ছিল না, বরং যে আমাদের গবেষণা করে আমরা যে উৎপাদন বৃদ্ধি করতে থাকি, এর ফলে আপনারা দেখে সেই নারকেল ফুল শুরু করে গাজর থেকে শুরু করে প্রতিটি জিনিসের 12 মাস পাওয়া যেত। এরা যে ঘাটতি ছিল 44 ভাগ যে ঘাটতি আমরা পূরণ করেছিলাম। বোধের তেলের অভাব ছিল, সেখানে আমরা উদ্যোগ নিয়েছিলাম, সেটাও আমরা আমরা যে রাইস গ্রাম থেকে তেল করা, শস্য উৎপাদন বাড়ানো, তেল উৎপাদন বাদাম চাষ করে সেখানে বাদাম থেকে তেল উৎপাদন, নানা বহুমুখী পদক্ষেপ আমরা নিয়েছিলাম। আমার লক্ষ্যটা সবসময় ছিল যে প্রত্যেকটা আমরা একটা সম্পর্ক অর্জন করবো, আর সেই লক্ষ্য নিয়ে প্রতিটি পদক্ষেপ আমরা নিয়েছি। এবং আর অনেক উন্নতি, এত বলতে গেলে আপনাদের হয়তো মানে ধৈর্য থাকবে না। এই যে কাজগুলি করে এসেছি, এখন বাংলাদেশের দেশের দিকে তাকালে দুঃখ হয়। প্রথমে রেখে আসলাম 4-5 মাসের মধ্যে এইভাবে এখন ধ্বংস করে দেওয়া যায়, কিভাবে আমরা এটা মাথা রাখছি না। কারণ যখন ক্ষমতা দেবে তখন তো তার একটা লক্ষ্য থাকবে না জনগণের উন্নতি করবে। আমাদের দেশে আমরা ইন্টারনেট আমাদের 78.55% মানুষ কিন্তু ইন্টারনেট ব্যবহার করে, এটা ভাবলে অবাক লাগে। মোবাইল ফোন আমাদের জনগোষ্ঠী থেকে কিন্তু মোবাইল ফোনের স্ক্রিন ব্যবহার বেশি, আসলে 3,40,000 মানুষ কিন্তু মোবাইল ফোন মানে ওটা দেখা যায় 2 দিন করে মোবাইল ফোন আছে, যে কারণে স্ক্রিন ব্যবহার আমাদের বেড়ে চলেছে। এবং এই সেবাটাও প্রায় 3,500 সেবা আমরা দিয়ে যাচ্ছি। অর্থাৎ আইসিটিতে আমরা রপ্তানিও কিন্তু শুরু করেছিলাম, উৎপাদন বৃদ্ধি করে যেমন বিভিন্ন আইসিটি পার্কটা করেছে, ট্রেনিং করেছি, যার ফলে আমরা 2023 সালের হিসাবে ছিল প্রায় 1.1 বিলিয়ন আমরা এখন বিদেশে রপ্তানি করতে লার্নিং অ্যান্ড আর্নিং। এই ট্রেনিং আমরা দিয়ে আমাদের ছেলেরা ঘরে বসতে বা কিছু মধ্যবর্তী তারাও যেন দেশে বিদেশে কাজ করে অর্থ উপার্জন করতে পারে এবং তাদের একটা সার্টিফিকেটের ব্যবস্থা, অর্থাৎ তারা যে এটাও যে একটা চাকরি, এটা যে অর্থ উপার্জন, সেই বিষয়টা যারা সেদিকেও আমরা তাদেরকে ব্যবস্থা করে দিই। আপনাদের সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে প্রায় 18 লক্ষ জনগণ
এই সুবিধাটা ভোগ করতো। অর্থাৎ 5.8 মিলিয়ন মানুষ আমরা বিডিএর, বিডিডি, বিডব্লিউ, বিটিআর, জিআর, তালিকা খাদ্য বন্ধ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমরা জনগণের পাশে দাঁড়াই যেন মানুষের কষ্ট না হয়। আজকে সবথেকে কষ্ট হয় যখন আমি দেখি যে দেশটাকে আমি অবস্থায় রেখে আসলাম, আজকে 4-5 মাসের মধ্যে আমার দেশের মানুষ এখন ডাস্টবিন থেকে খাবার তুলে খাচ্ছে, রাস্তার পাশে ফেলে দেওয়া খাবার, সেই খাবার তোলে রাখা এক পাশে পাশের মানুষ। এই বাংলাদেশ মাত্র 4 মাসের মধ্যে একজন নাম অনেক অর্থ উপার্জন করেছে, করেছে কিভাবে আপনারা তাও জানেন। আজকে ক্ষমতাটা দখল করলেও তার যে মেটিকুলাসলি ডিজাইন করে মাস্টার মাইন্ড দ্বারা সে একেবারে একটা ভাতাবাজি করতে ক্ষমতাটা দখল করলো। কারণ তাদের লক্ষ্য ছিল একটাই, আমাদের জীবনকে হত্যা করা। কারণ আমরা দুজনকে দেখতে গিয়েছিলাম, আমি তো বারবার কিছু মুখে দিয়েছে দেখি না, আল্লাহ বারবার আমাকে বাঁচিয়ে দিচ্ছে, বাঁচিয়ে দেওয়া না। আমি এবারে চিন্তা করলাম যে আমি যদি পুরোপুরি থাকতে যাই বা যদি আমি ব্যবস্থা নিই বুঝতে চাই না, যাদের নির্বাক কাজ করছে, যাদের উন্নয়নের জন্য এত কম দিয়েছে, সন্তানদের শ্রেয়বঞ্চিত বলছি, জনকে শ্রেয়বঞ্চিত বলছি, দেখুন মানুষকে দিল, মানুষকে আমার সুরক্ষা হিসেবে নিয়েছে, তাই তার নিজের জীবনকে উৎসর্গ করলেন। তাকে তার প্রমাণ করা 32 নম্বর ঐতিহ্যটি আমাদের ছিল, সেটাকে ধ্বংস করা হলো কেন? সেটা আমার প্রশ্ন। আসলে আমি এখানে আপনাদের কাছে বলতে চাই যে উনি একটা কথা বলে সে কথা দিয়ে আমি শেষ করতে চাই। কথাটা হলো 1000 যোগ্য ব্যক্তির মৃত্যুতে যে ক্ষতি হয়, আমি উনি কথা রিপোর্ট করবো, 1000 যোগ্য ব্যক্তির মৃত্যুতে যে ক্ষতি হয় তার চেয়েও বেশি ক্ষতি হয় যখন কোন অযোগ্য ব্যক্তি ক্ষমতায় আসে। তুমি যে কথাটা বলে দিতে কত সত্য, একটা অযোগ্য ব্যক্তি ক্ষমতা বলেই বাংলাদেশ এই ধ্বংসের পথে চলে গেছে, ধ্বংসের কিনারায় পৌঁছে গেছে। কি স্বার্থ ছিল তার? আমি তো সব থেকে বেশি দেখছিলাম তখন 98 সালে গ্রামীণ ব্যাংক যখন একেবারে মানে শেষ হয়ে যাচ্ছে, এই ব্যাংকে তো ডক্টর ইউসুফ তৈরি করা না, সম্ভবত তৈরি করেছিল জেলা ইলেকশন, তাকে এমডি পদে নিয়োগ দেখা হয়েছে। আমি জিজ্ঞেস করি এমডি হিসেবে সেটা কতবার বিদেশে গেছে, এত অর্থ কোথা থেকে গেল? হ্যাঁ, আমরা সবাই তাকে সুযোগ দিয়েছি, সুবিধা দিয়েছি। তারপর যখন 98 সালে ব্যাংক প্রায় ধ্বংসের কিনা আমাদের কাছে এসছে, বারবার ধরা দিল। প্রথমে 100 কোটি, তারপর 200 কোটি টাকা, তারপরে আরো 100 কোটি, 400 কোটি টাকা আমার সরকার 1999 সালে এই গ্রামীণ ব্যাংকে আমরা দিয়েছি। গ্রামীণ ব্যাংকে আওয়ামী লীগ সরকার 400 কোটি টাকা নেয়, যাতে ব্যাংকটা যেভাবে চলে মানুষের উপকার হয়। এবং এই ব্যাংক পরিচালনার জন্য তিনি আমার কাছে ধর্ণা দিলেন। আমরা যখন আমরা ডিজিটাল, আমাদের তো ডিজিটাল ফোন ছিল না, অ্যানালগ ছিল। আমি সমস্ত ডিজিটাল ফোন এবং বেসরকারি খাতে মোবাইল ফোন আমি ছেড়ে দেবো, সেই সিদ্ধান্ত নিলাম। তখন তিনি এসে ধর্ণা দিলেন, তাকে একটা মোবাইল ফোনের ব্যবস্থা দিতে কথা দিলেন যে এর থেকে যে উপার্জন হবে সেই টাকাটা গ্রামীণ ব্যাংকে যাবে, তাহলে গ্রামীণ ব্যাংকে আর ভবিষ্যতে কিছু করতে হবে না। আপনার জিজ্ঞেস করেন তো ওই গ্রামীণ ফোনে তাকে দিতাম একটি টাকা কি সে গ্রামীণ ব্যাংকে রেখেছে? রাখে নেই। এমনকি অনেক ট্যাক্স পেয়াররা যে টাকা দিয়েছে সেই টাকা গ্রামীণ ব্যাংকের জন্য দিলে তুমি খালি কোম্পানি করেছে আর ব্যবসা করেছে, তবে সাহায্য সাহায্য না, তুমি নিজের পকেটস্থ হয়েছে, এটাই হলো বাস্তবতা। কাজে মোবাইল ফোনের ব্যবসা, গ্রামীণ ব্যাংক এইগুলি তো আমারই দেওয়া ছিল, আর এর মধ্যে অর্থ সম্পদ বানিয়ে
আমাদেরকে চোর বলে, আমাদের বিরুদ্ধে দুর্নীতির খোঁজ করে, আমার বিরুদ্ধে দুর্নীতির জন্য ত্যাগ করেছে। আর আমার হত্যা মামলা প্রায় 250 মামলা আমার বিরুদ্ধে, সবই নাকি হত্যা, সব হত্যাকাণ্ড আমি ঘটিয়েছি। আপনি কি গণহত্যা করছি? গণহত্যা তো ইংলিশের ক্ষমতা থেকে করেছে। প্রত্যেকটা প্রত্যেকটি হত্যাকাণ্ড তার নিজের ভাবে করা, তার কারণ একটাই দৃষ্টান্ত দেব। হলি অটিজেনে যারা জঙ্গি হামলা করলো, আমরা আমাদের দুজন পুলিশ মারাও গেল, বিভিন্ন দেশের মানুষ কিন্তু মারা গেছে, শ্রীলঙ্কা অনেক দেশের মানুষ মারা গেছে, 29 জন মানুষ মারা গেল। আমরা 12 ঘন্টার মধ্যে কিন্তু এই জঙ্গিদের দমন করলাম এবং এদের গ্রেফতার করা হলো, তদন্ত করা হলো, তারা শাস্তি পেল। এত সাহস বেরোলে ডাকলাম সেই হামলাকারীরা। এটা তো হচ্ছে 2007 সালে তত্ত্বাবধায়ক সরকার তদন্ত শুরু করে, সেই মামলায় ছাড়াপ্রাপ্ত আসামি। বাংলাদেশের 500 জায়গায় বোমা হামলা হয়েছিল, আপনাদের নিশ্চয়ই মনে আছে। অর্থমন্ত্রী কিবরিয়া সাহেবকে গিয়ে হামলার হত্যা করা হলো। মঞ্জুরুল লিবাঞ্চল খুলনায় মমতাজ নাটোর সহ আমাদের অবৈধ হত্যা করে। সেই কোনো জঙ্গি বাদ মাথা চালা দিয়ে উঠল। এই জঙ্গিদের দমন করা একটা ঘটনা। সোনাকে ঈদের ময়দানে হামলা করার চেষ্টা করে দুজন মারা গেল। যারা এই সময় জড়িত তাদের আমরা গ্রেপ্তার করলাম। যত জঙ্গি সন্ত্রাসীদের গ্রেপ্তার করে কারাগারে সাজাপ্রাপ্ত আসামি, দুর্নীতিতে যারা সাজাপ্রাপ্ত আসামি, সবাইকে এই ক্ষমতায় এসে মুক্ত করে দিল। জঙ্গি মুক্ত সব জেলখানা খালি করলো, এখন জেলখানা ভরলো তাদেরকে আওয়ামী লীগ এবং 14 দলীয় অবমিত নেতা কর্মী এবং সাংবাদিক হত্যা। আমার কাছে কিন্তু সমস্ত নাম তালিকাই আছে। 7 জন সাংবাদিককে হত্যা করেছে এবং গ্রেপ্তার কিন্তু আরো অনেক বেশি, প্রায় 100 জনের কাছাকাছি। এটা জেলা পর্যায়ে অনেকে তো আসতে পারে না, কথা বলতে পারে না। সাংবাদিকের চাকরি খেয়েছে এবং একটা ডিজিটাল কার্ড নিয়েছে এবং হত্যা মামলা সাংবাদিকদের জন্য হত্যা মামলা দেওয়া হয়েছে। হত্যা মামলা এত সস্তা হয়েছে বাংলাদেশে, সবাই হত্যা মামলা। হত্যা মামলা কেন হয় জানেন? কারণ 302 ধারার মামলা হলে জামিন হয় না, সেই জন্য হত্যা মামলাটা দিয়ে রাখি। তো আমি এনাদেরকে হত্যা করেছি বলে মামলা দিয়েছে, এর মধ্যে প্রায় 35 জীবিত। শুধু জীবিত না, এর মধ্যে অনেকেই তাদের বাবা মা বলছে কোনো খুন হয় না, কেউ অসুস্থ হয়ে মারা গেছে, কেউ গলায় মারা গেছে না, এবং অনেকে একটু জীবন্ত হয়ে ফিরে এসে আমার ভক্তিটাও দিচ্ছে। তাই হত্যা মামলাগুলি দেওয়ার অর্থটা কি? একটা যেটা আপনি বললাম যে সেই যে বলেছে যে কোনো অযোগ্য ব্যক্তি ক্ষমতা যদি আসে, তাহলে কিভাবে যে একটা দেশ, যে দেশটা সারা বিশ্বব্যাপী সম্মান পেয়েছে, আপনারা প্রবাসীরা যখন যেখানে গেছেন সম্মান পেয়েছেন, যে দেশটা উন্নয়নের রোল মডেল, প্রত্যেকে আমাদের অনেক রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান অনেকেই বলেছে যাকে কিভাবে করলেন, এটা ম্যাজিকটা কি? আমরা তো ম্যাজিক না, দেশের মানুষকে ভালোবাসি, আমার বাবা ভালোবাসতেন, আর তিনি সেই ভালোবাসা আমাদের শিখিয়েছেন। তিনি আমাদের বলেছেন, আমাদের না জাতির জন্য তিনি বলে গেছেন কি, জাতির পিতা বলেছেন আমি কোট করছি, জাতির পিতা বলেছেন কোট, মানুষকে ভালোবাসতে শেখো, দেশের মানুষকে ভালোবাসো, এই ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ রেখো না। আমি আমার বাবার কথা অক্ষরে অক্ষরে পালন করি, আমি আমার দেশের মানুষকে ভালোবাসি, এখানে আমার কোনো স্বার্থ নেই, আমি কোনো স্বার্থ রাখিনি, নিঃস্বার্থভাবে মানুষকে ভালোবাসে, মানুষের কল্যাণে কাজ করেছি, তাদের দুঃখ দুর্দশা নিজের চোখে দেখেছি, সমাধানের চেষ্টা করেছি। গোটা বাংলাদেশের আমার যত উন্নয়ন, এটা শুধু রাজধানী ভিত্তিক না, এটা একবার তৃণমূল পর্যায়ে গ্রাম ভিত্তিক উন্নয়নের কাজ করেছি বলেই আজকে বাংলাদেশ এভাবে উন্নত হতে সক্ষম হয়েছিল। কিন্তু আজকে সব ধ্বংস করে দিল
একটি মানুষের লোভের আগুনে বাংলাদেশ জ্বলে পড়ে থাকা একেবারে ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত আজকে জ্বলে পড়ে থাকা হয়েছে একটি দেশ। এর হাত থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে। এই দুর্বৃত্তায়নের হাত থেকে দেশকে মুক্ত করার জন্য আপনাদের সহযোগিতা আছে। আবার বাংলাদেশ উন্নত হবে, আমরা দায়িত্ব নিতে পারি এই বাংলাদেশকে। অবশ্যই আমরা 2041 সালের মধ্যে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ হিসেবে আমরা প্রতিষ্ঠিত করতে পারবো। রাজপথ ছাড়িয়ে নয়, শেখ হাসিনার ভয় নাই। উপস্থিত হয়েছেন আপনাদের সকলের প্রতি আমার কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। আমাকে দুটি কথা বলার সুযোগ দিয়েছে সেজন্য এবং আমাদের জানিয়েছে সেজন্য আপনাদের ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশকে জীবন জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসবে ফিরে বাংলাদেশে শেখ হাসিনা বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে শেখ হাসিনা বীরের বেশে। রাজপথ ছাড়িয়ে নয়, শেখ হাসিনার ভয় নাই। আসবে ফিরে বাংলাদেশে শেখ হাসিনা বীরের বেশে। আছে শেখ হাসিনা, শেখ হাসিনা, শেখ হাসিনা, শেখ হাসিনা, বাংলাদেশ জন্য, শেখ হাসিনার জন্য। আসবে ফিরে বাংলাদেশে শেখ হাসিনা বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। রাজপথ ছাড়িয়ে নয়, শেখ হাসিনার ভয় নাই। রাজপথ ছাড়িয়ে নয়, আরো দেব রক্ত, বসে যাবে অন্যায়। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।